মায়ার দিকে বেশ কিছুক্ষণ সময় তাকিয়ে থাকল অর্ক। তারপর বসা ছেড়ে উঠে মায়ার পাশে দাঁড়ায়। হঠাৎ এপাশ ফিরলে অর্ককে দেখে চমকে উঠল সে। আপনি কখন আসলেন? মাত্রই। মায়া, তুমি সবসময় এত চিন্তা করো কেন? কইই না তো। ঠিক আছে। শোন, কালকে বাসার সবাই বেড়াতে যাচ্ছে জানো তো? না তো। আচ্ছা, যাই হোক। শিওর ছিল না যে কালকেই যাবে কি না, কিন্তু একটু আগে মা বলল কালকে সবাই বেড়াতে যাচ্ছে গ্রামের বাড়ি। আমাদের ও নিতে চেয়েছিল, কিন্তু আমি পরীক্ষার অজুহাত দিয়ে যাওয়াটা বন্ধ করলাম। ওহ, কিন্তু বেড়াতে গেলে ভালো লাগতো না? ভালো লাগতো, কিন্তু কালকে সন্ধ্যার পরে বাসায় ছোট একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি। এক বন্ধু তুহিনের বাসায় করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে তুহিনের বোনকে কাল দেখতে আসবে বলে ক্যান্সেল হয়ে গেছে। এখন পার্টিটাও জরুরি হয়ে গেছে, তাই যখনই শুনলাম কালকে কেউ বাসায় থাকছে না তখনই প্ল্যান করে নিলাম যে আমার বাসায়ই সবকিছুর বন্দোবস্ত করে ফেলি। তো কেমন হলো বুদ্ধিটা? মায়া আর কি বলবে, সব তো সে নিজেই বলেছে। তাই হ্যাঁ বলে মাথা নাড়ানো ছাড়া আর কোনো রাস্তাই বাকি নেই। মায়া, কালকে তুমি ভালোভাবে নিজেকে তৈরি করো কেমন? আমার ভালো ভালো অনেক বন্ধুরা আসবে, তাই তোমাকে দেখে তারা যেন কোনো উল্টা পাল্টা কমেন্ট করতে না পারে। কথাগুলো মনে রেখো মায়া। অর্ক চলে গেলে মায়ার মেজাজটা পুরোই বিগড়ে গেল। কি বলছে এসব সে? তার কি কমন সেন্স বলে কোনো কিছু নাই নাকি? বলা নেই কওয়া নেই, হুট করে কালকে পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে। ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেল। মায়া কথা না বাড়িয়ে রান্নাঘরে ঢুকল। সন্ধ্যার নাস্তার জন্য কি বানাবে খুঁজেই পাচ্ছে না। অনেকক্ষণ ভাবার পরে ঠিক করল ফ্রাইড রাইস বানাবে। মিষ্টি আর অর্কের অনেক পছন্দের একটা খাবার এটা। অবশ্য বাসার সবারই এটা পছন্দের একটা খাবার। খুব শখ করে সবাই খায়। তাই আর কোনো কিছু না ভেবেই ঝটফট রান্নার ব্যবস্থা করল। 30 মিনিটের ভিতরে রান্না করে টেবিলে রাখল। মিষ্টির রুমে গিয়ে খেতে আসতে বলল। মিষ্টি এসে টেবিলে বসল। মায়া মিষ্টির প্লেটে খাবার বেড়ে দিয়ে বলল, বাসার সবাইকে কি নাস্তা খেতে আসতে বলেছ? না। ঠিক আছে, তুমি খাও। আমি সবার রুমে গিয়ে খাবার দিয়ে আসি। গরম গরম না খেলে ঠান্ডা হলে পরে আর ভালো লাগবে না। ভাবি। হুম। তুমি বসো, আমি দিয়ে আসছি। তুমি গেলে আবার উল্টা পাল্টা কিছু বলতে পারে, আর সেগুলো শোনার পরে তোমার মুখের যে হাসিটা আছে সেই হাসিটা নিস্তেজ হয়ে যাবে। আমি চাই না তোমার মুখে কোনো কষ্টের ছাপ দেখতে। আর একটা কথা, সেটা হলো কালকে যে আমরা বেড়াতে যাব সেটা কি তুমি জানো? একটু আগে তোমার ভাইয়ের কাছে শুনলাম। ওহ, তুমি তো আর যেতে পারবে না যেহেতু ভাইয়া যাচ্ছে না। হুম। আমার যাওয়া হবে না। সমস্যা নেই, আরেকদিন যাওয়া যাবে। ঠিক আছে ভাবি। তুমি অর্ক ভাইয়ার জন্য খাবার নিয়ে যাও, আমি সবাইকে টেবিলে খেতে আসতে বলি। তুমি না বললে দিয়ে আসবে। বলেছিলাম, কিন্তু পরে ভাবলাম আমি কি সবার চাকর নাকি যে টেনে টেনে দিয়ে আসব। যার খিদা লাগবে এসে খেয়ে যাবে, আর না লাগলে আসবে না। হুম। তোমার যেটা ভালো মনে হয় তাই কর। মায়া খাবার নিয়ে রুমে ঢোকার জন্য পা বাড়াবে তখনই ভিতর থেকে হাসাহাসির শব্দ শুনতে পেল। মায়া আর ভিতরে না ঢুকে দরজার পাশে দাঁড়ায়। ভালো করে খেয়াল করল ভিতর থেকে অর্ক আর মোহনার হাসাহাসির শব্দ আসছে। মোহনা হল অর্কের ছোট আন্টির মেয়ে, মানে অর্কের মায়ের আপন ছোট বোনের একমাত্র মেয়ে। মোহনার পুরো পরিবার আমেরিকায় থাকে।
ওর আরও 2টা ভাই আছে সেখানে। মোহনাকে নেয়ার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু সে কিছুতেই বড় আন্টির কাছ থেকে যায়নি। হয়তো অর্ককে ভালোবাসে বলেই যায়নি। মায়া রুমে এসে খাবারের ট্রেটা বিছানার উপরে রেখে তারপর এক সাইড করে বসল। খেয়ে নিন, ঠান্ডা হলে ভালো লাগবে না। আর মোহনা, তোমার খাবার ডাইনিং রুমে রাখা আছে, যাও গিয়ে খেয়ে আসো। আমি এখন খাবো না, যখন খিদা লাগবে তখন খেয়ে নিব। অর্ক ট্রে থেকে খাবারের প্লেটটা হাতে নিয়ে নাক দিয়ে খাবারের গন্ধটা নিয়ে ওয়াও বলে হেসে উঠল। বাহ, আমার পছন্দের একটা খাবার। অনেকদিন ইচ্ছা করছিল খেতে কিন্তু এত ব্যস্ততার কারণে আর খাওয়া হয়ে ওঠেনি। তবে মায়া খাবারের কালার আর গন্ধটা মন কেড়ে নিয়েছে। না জানি খেতে কতটা টেস্টি হয়েছে। এত কথা বলতে নেই, তাড়াতাড়ি খেয়ে নিন। অর্ক প্লেটটা হাতে নিয়ে এক লোকমা মুখে দিতেই খাওয়া বন্ধ করে দিল। কি হয়েছে, খাচ্ছ না কেন? জানতাম ভালো হয়নি রান্না। ভিক্ষারির ঘরের মেয়েরা কি আর এসব খায় কখনো? খাবারটা মুখ থেকে ফেলে দাও ভাইয়া। মোহনা, চলো দুজনে বাহিরে ডিনার করি। অর্ক আবার খাওয়া শুরু করল। খেতে খেতে বলল, কি যে বলিস না তুই, খাবারটা দারুণ হয়েছে, এক কথায় অসাধারণ। মোহনা ভ্রু কপাল একত্রে করে অর্কের প্লেট থেকে এক চামচ নিয়ে মুখে তুলে পুরোই অবাক হয়ে যায়। কোনো কথা না বলেই রুম থেকে বেরিয়ে যায়। মোহনা চলে গেলে দুজনে হাসতে লাগল। মোহনা ভীষণ অপমানিত হয়েছে আজ। একদম ঠিক আছে, উচিত শিক্ষা হয়েছে। হয়েছে মায়া, ঠিকই বলছো মায়া। রাত 12টায় মায়া বিছানায় শুয়ে আছে। ঠিক তখনই অর্ক রুমে আসল। আজকের বিষয়টার পরে অর্কের প্রতি বিশ্বাস আর ভালোবাসা আরও বেড়ে গেল। রাত 12টার দিকে মায়া শুয়ে আছে আর অর্ক এসে পাশে বসল। দুজনে পাশাপাশি শুয়ে আছে। কিছুক্ষণ পরে অর্ক মায়ার গায়ে হাত দিল। মায়া ও অর্কের ডাকে সাড়া দিল। তারপর অর্ক মায়ার ঠোঁটে, কপালে, গালে চুমো এঁকে দিল। বুকের উপরে চুমো খেতে খেতে পেটের উপর পর্যন্ত গেল। তারপর অর্ক ডুব দিল মায়ার মাঝে। আর বিয়ের পরে এই প্রথম ভালোবেসে অর্কের মাঝে ডুব দিল মায়া। আজ রাতে মায়ার পুরো শরীরটা অর্ককে খুব বেশি আকৃষ্ট করছে, যা এতদিন করেনি। এতদিনের অর্কের ভালোবাসায় ছিল সম্মান, ভালোবাসা, কিন্তু আজকের ভালোবাসা ছিল শুধু চাহিদা মেটানোর খোরাক, যেটা বুঝতে মায়ার একটুও সময় লাগেনি। আজ যতটা কষ্ট হয়েছে ফার্স্ট টাইমেও এতটা কষ্ট হয়নি মায়ার। সমস্ত শরীর ব্যথা করছে আজ। কষ্টে মায়ার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই অর্কের। মুহূর্তের মধ্যেই অর্কের প্রতি ভালোবাসা, সম্মান সব শেষ হয়ে গেছে মায়ার। চাহিদা মিটে গেলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল অর্ক। আর মায়ার চোখ দিয়ে পানি পড়তেই থাকল। সকালবেলা সূর্যের আলোয় চোখ খুলে তাকায় মায়া। আজ সূর্যের আলোয় আলোকিত সকালটা কেন জানি ভালো লাগছে না। মনটা খুব খারাপ লাগছে। একটু পর অর্ক উঠে টাওয়ালটা নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকল। মিনিট 20 পরে ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে এসে চুলগুলো মুছতে লাগল। চুলগুলো মুছা হয়ে গেলে টাওয়ালটা বেলকুনির দড়িতে মেলে দিয়ে রুমে আসল।
ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নার ভিতর থেকে মায়াকে দেখছে অর্ক। আলমারি খুলে শার্ট প্যান্ট বের করল। রেডি হয়ে চুলগুলো আছড়ে মায়ার দিকে তাকায়। মায়া, জি, কাল রাতে তোমাকে পুরোই সেই লাগছিল। ইচ্ছা করছিল না তোমাকে ছেড়ে ঘুমাতে, কিন্তু শরীরটা ক্লান্ত হয়ে পড়ায় সজাগ থাকতে পারলাম না। তবে হ্যাঁ, আরেকটা কথা, গতকাল রাতে তো কোনো প্রোটেকশন নেইনি, তাড়াহুড়ায় ভুলে গেছি নিতে। আর আমি এখন কোনো ঝামেলা চাই না। আমার সামনে পুরো লাইফটা পড়ে আছে, তাই কোনো বেবি টেবি এসব এখন নিব না। আরও 5 বছর পর চেষ্টা করব। কথাটা বলতে বলতেই অর্ক মায়ার কোলের ভিতরে মুখ লুকায়। মায়া, আমরা এই 5 বছরে পুরো আনন্দ ফুর্তি করব। তারপর সব। তুমি বুঝতে পারছো আমার মনের কথাগুলো। নিশ্চুপ মায়া। মায়া, এখন তুমি একটা কাজ করো, ফার্মেসিতে গিয়ে একটা ইমার্জেন্সি ইনকাম পিল খেয়ে নিও। তোমার কাছে কি টাকা আছে? ধুর, আমি ও না বোকা, তুমি টাকা কই পাবা? অর্ক পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে মায়ার হাতে গুজে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মায়া তো পুরোই বাকরুদ্ধ হয়ে যায়। এটা কি হলো? আসলেই কি অর্ক আমাকে ভালোবাসে নাকি আমার ভুল ধারণা? কোনো কিছুই মাথায় আসছে না। বিছানা দিয়ে নেমে ওয়াশরুমে ঢুকল। ঝর্ণাটা ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে আছে। মায়ার ডানগালে রক্তদানা জমাট বেঁধে গেছে। কাল রাতে অর্কের দেয়া ভালোবাসার দাগ এটা। আয়নার দিকে মুখটা রেখে পেটে হাত দিল। হঠাৎ করেই মায়ার বমি শুরু হয়ে গেল। মায়া বেশ চিন্তিত বমির বিষয়টা নিয়ে। আজ কয়েকদিন ধরেই মায়ার বমি হচ্ছে। এটা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি সে প্রেগন্যান্ট? না না, এটা কি করে সম্ভব? আর সম্ভব নাই বা কেন? যতবার অর্কের সাথে ভালোবাসায় জড়িয়েছি ততবারই ও কোনো প্রোটেকশন নেয়নি। অর্ক পিল এনে দিত, কিন্তু সেটা খাওয়া তো দূরের কথা, দেখলেই মেজাজ গরম হয়ে যেত। আলমারি খুলে কয়েক প্যাকেট পিল হাতে নিয়ে আবার ও ড্রয়ারের ভিতরে রাখল। মায়ার মনের ভিতরে বিশাল বর্ষর একটা ভয় কাজ করতে শুরু হলো মাত্র কয়েক ঘন্টা আগে থেকে। এতক্ষণ ভালোই ছিল। অর্কের কথায় সব এলোমেলো হয়ে গেল। অর্ক তো ওভার শিওর, কারণ সে তো পিল এনেই দিয়েছিল, কিন্তু মোটা হওয়ার ভয় সেগুলো মায়া এড়িয়ে যেত। আর এখন তো পুরোই বিপাকে পড়ে গেল সে। যদি প্রেগন্যান্ট হয়ে যায় তাহলে কি হবে তার? অর্ক তো এখন কোনো বাচ্চা নিতে নারাজ। এসব চিন্তা ভাবতেই অর্কের গলার আওয়াজ শোনা গেল রুমের বাহিরে। রুমে ঢুকেই এক গ্লাস পানি হাতে নিয়ে গ্লাসটা মায়ার হাতে দিয়ে ওষুধের প্যাকেট থেকে ওষুধটা বের করে মায়ার হাতে দিয়ে বলল, নাও, খেয়ে ফেলে আমাকে এই চিন্তা রোগ থেকে মুক্তি দাও। আমি কোনো ঝামেলা চাই না। ঝামেলা কিসের ঝামেলা? বাচ্চা হলে প্রবলেম কি? ঝামেলাই তো। এই যে ধরো, তুমি যদি এখন প্রেগন্যান্ট হয়ে যাও তাহলে তো আমি বাবা হয়ে যাব। আর আমি এখন এসব বাচ্চা চাই না। আমি পরীক্ষা দিয়ে তোমাকে নিয়ে বিদেশের মাটিতে বেড়াতে যাব বলে পাসপোর্ট করাবো করে ঠিক করেছি। আর এখন এসব কিছু হলে আমার সব সাধনা বৃথা হয়ে যাবে। আরেকটা কথা, তুমি এসব বলছো কেন? কোনো কিছু হয়েছে নাকি? আমতা আমতা করে না। তাহলে আর কি, তুমি জলদি ওষুধটা খেয়ে নাও। মায়া কোনো উত্তর না দিয়ে ঢ্যাপ করে অর্কের দিকে তাকিয়ে থাকে। অর্কের কথাগুলো খুব গায়ে লেগেছে মায়ার। কেমন জানি ঘৃণা লাগছে। খুব রাগ হচ্ছে নিজের উপরে। কেন তার সাথে এমনটা হচ্ছে?
অর্ক ওয়াশরুমে ঢুকল। এই ফাঁকে মায়া ওষুধটা জানালা দিয়ে বাহিরে ফেলে দিয়ে শুধু পানিটা ঢকঢক করে খেয়ে নিল। রাত 11:45 বাজে। মায়া শুয়ে আছে। অর্ক চেয়ারে হেলান দিয়ে জোরে জোরে পড়ছে আর ফাঁকে ফাঁকে মায়াকে দেখছে। পড়া শেষ করে বলল, মায়া খিদে পেয়েছে, খেতে চল। মায়া গম্ভীর গলায় বলল, আমার খিদে নেই, আমি খাবো না। টেবিলের উপরে সব রাখা আছে, আপনি গিয়ে খেয়ে আসেন। তুমি না খেলে আমিও খাবো না। দেখুন, এত বায়না ধরবেন না, আপনি কোনো বাচ্চা নন যে শুধু শুধু বায়না ধরবেন বলেই মায়া ওপাশ ফিরে শুয়ে পড়ল। অর্ক ও রাগ করে মায়ার পাশে শুয়ে পড়ে মায়াকে জড়িয়ে ধরল। মায়া জেগে আছে অনেক সময় ধরে, হঠাৎ এপাশ ফিরতে দেখে অর্ক চোখ মেলে তাকিয়ে আছে। কি ব্যাপার, আপনি এখনো জেগে আছেন যে? এমনি। এমনি কেন? জানি না, কোনো কারণ নাই। মায়া আর কোনো কথা না বলে ওপাশ ফিরে আবার ও শুয়ে পড়ল। রাত প্রায় 2:10 মায়া শোয়া থেকে উঠে বসল। প্রচুর খিদে পেয়েছে তার, কিন্তু এখন কি করে খাবে বুঝতে পারছে না সে। অর্ক মায়ার হাতটা ধরতেই সে লাফিয়ে উঠে বলল, আপনি এখন ঘুমাননি? কতবার বলবো না? বারবার এক কথা বলো কেন? কিন্তু তুমি এখনো সজাগ কেন? ঘুমাও না কেন? ঘুম আসছে না। পেটে খিদা থাকলে ঘুম কখনো আসে না, আর এটা চিরন্তন সত্য। মুখটা ঘুরিয়ে ভ্রু কুঁচকে অর্কের দিকে তাকায় মায়া। এভাবে তাকাচ্ছ কেন? তাকালে ও কোনো লাভ নেই। আমি জানি তোমার খিদা লাগছে, তাই তো তুমি জেগে আছো। চলো না দুজনে খেয়ে নেই। আমারও না ভীষণ খিদে পেয়েছে। কিছুক্ষণ চুপ থাকল মায়া। তারপর বলল, ঠিক আছে চলুন। অর্ক হাসল। তারপর দুজনে নেমে ডাইনিং রুমে গেল। মায়া ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে টেবিলে এনে রাখল। মায়া তুমি বসো, আমি বেড়ে দিচ্ছি। অর্ক একটা প্লেটে খাবার বেড়ে নিজের সামনে রাখল। মায়া নিজের জন্য প্লেট নিতে গেলে অর্ক বাদ সাধল। কি হলো? আমি খাইয়ে দিচ্ছি। চুপ পপ, একদম চুপ। আমি খাইয়ে দিব বলছি তো, আমি খাইয়ে দিব। অর্ক খাবার মেখে মায়ার মুখে তুলে দিল। মায়া আস্তে আস্তে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে শুয়ে পড়ল। বিছানায় শুয়ে আছে মায়া। তারপর এক ধ্যানে জানালার দিকে তাকিয়ে থাকে। বাহিরের লাইটপোস্টের আলোয় হালকা হালকা রুমের ভিতরে পড়ছে। বাহিরে হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। আচমকাই বিদ্যুৎ চমকাতে থাকে। বাতাসে পর্দাগুলো উড়তে থাকে। দমকা বাতাসে পুরো রুম ঠান্ডা হয়ে গেছে। শীত শীত লাগছে তার। বিছানায় চোখ বুলায় সে। কোথায়ও কোনো চাদর নেই। অর্ক ওয়ার্ড্রব খুলে চাদর এনে মায়ার গায়ে জড়িয়ে দিল। তারপর সে ও নিজে ঢুকল চাদরের ভিতরে। মায়াকে জড়িয়ে ধরে শুয়ে আছে অর্ক। তুমি ঘুমাচ্ছ না কেন? ঘুম তো আসছে না। আসছে না বলে জেগে থাকবে? তাহলে কি করব? ঘুমানোর চেষ্টা করো, না হলে তো শরীর খারাপ লাগবে। হুম। মায়া তোমাকে একটা কথা বলবো? হুম বলেন। তোমার মুখে এখন আর আপনি বলাটা শোভা পায় না।
প্লিজ তুমি করে ভালোবেসে মিষ্টি করে ডাকো না। মানে কোনো মানে নেই। মায়া, হ্যাঁ, তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে? কি? আগে বলো দিবে। আমার কাছে থাকলে দিব, কথা দিলাম। আমার না ছোট বাচ্চা অনেক ভালো লাগে। তাই বলছিলাম কি, তুমি যদি একটা বাচ্চা নিতে তাহলে আমি বাবা হতে পারতাম। তাছাড়া আমি চাই আমাদের মাঝে দ্রুত একটা সন্তান আসুক। আর যাকে ঘিরে পরিবারে সব ঝামেলা বন্ধ হয়ে যাবে। মায়া, আমি কি বলছি বুঝতে পারছো? একটা বাচ্চা কিন্তু সবকিছু চেঞ্জ করে দিতে পারে। মায়া অর্কের কথা শুনে অবাক হয়ে যায়। আজ সকালে সে কি বলেছ? আর হঠাৎ করে কি বলছে? কিছুই বুঝতে পারছে না মায়া। অর্ক মায়াকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। অনেকক্ষণ পরে অর্ক উপলব্ধি করল মায়া ঘুমিয়ে গেছে। অর্ক মায়াকে ছেড়ে দিয়ে অন্যপাশ করে কোলবালিশ জড়িয়ে ধরে থাকল। মাথার ভিতরে দুপুরে মায়ের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। অর্ক এটা ভেবে আফসোস করতে থাকে, তার মা তার বাবার স্ত্রী হয়ে কি করে তার নিজের ছেলের বউকে বারবার ডিভোর্স দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। কথাগুলো ভাবতে ভাবতে মাথাটা ঝিমঝিম করতে থাকে। অনেকক্ষণ চুপচাপ শুয়ে থাকে, তবুও দুচোখে ঘুম আসছে না। ফজরের আজান কানে আসতেই বিছানা ছেড়ে উঠে অজু করে জায়নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করল। নামাজ পড়ে সোফার উপরে বসল। নামাজ পড়ায় মনের ভিতরে প্রচণ্ড শান্তি লাগছে তার। নামাজ পড়লে মনের মাঝে সব অশান্তি, দুশ্চিন্তা কমে আসে। মনটা হালকা হয়ে যায়। কারণ নামাজ হলো বেহেশতের চাবি। কুশানের উপরে মাথা রেখে শুয়ে পড়ল সোফার উপরে। চোখ বন্ধ করে শুয়ে পড়তেই চোখের মাঝে ঘুম চলে আসে। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল মায়ার। চোখ খুলে বিছানার পাশে তাকায়। অর্ককে না দেখে তড়িঘড়ি করে লাফিয়ে উঠে সোফার দিকে চোখ পড়ল। চমকে উঠল কিছুটা। কি ব্যাপার? অর্ক চৌধুরী সোফার উপরে শুয়ে আছে। আস্তে করে নেমে সোফার কাছে যেতেই দরজায় ঠকঠক শব্দে আটকে উঠল মায়া। মনে হচ্ছে ঘুমের মাঝে স্বপ্ন দেখছে সে। চোখে এখনো ঘুমের লাই কাটেনি। মনে হচ্ছে কয়েক রাত ঘুমায়নি সে। শরীরটা মেজমেজ করছে। দ্বিতীয়বার দরজার খটকটানির শব্দে অর্ক আড়মোড়া দিয়ে উঠতেই মায়া দরজাটা খুলে দিল। দরজাটা খুলে দেখে মিষ্টি দাঁড়িয়ে আছে। মিষ্টি, তুমি এত সকালবেলা? মিষ্টির চোখ পানিতে টইটুম্বর করছে। কয়েক সেকেন্ড দাঁড়াতেই গড়িয়ে মাটিতে পড়ল। ওড়না দিয়ে চোখের পানি মুছে বলল, ভাবি। মিষ্টির চোখে জল দেখে মুখটা কালো অন্ধকার হয়ে যায় মায়ার। তবুও মিথ্যে অভিনয় করে মুচকি হেসে বলল, বল মিষ্টি, কি হয়েছে? ভাবি, কালকে বিকালে নাকি ছেলেপক্ষ আমাকে দেখতে আসবে। ছেলে নাকি ইঞ্জিনিয়ার? মায়া মিষ্টির দিকে তাকায়। করুণ দৃষ্টিতে ভাবির দিকে তাকিয়ে থাকে মিষ্টি। মিষ্টির দিকে তাকাতেই মায়ার চোখও পানিতে ভরে যায়। দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে তারপর আস্তে করে বলল, দেখতে আসবে তো কি হয়েছে? আসুক দেখতে। দেখতে আসলেই তো আর বিয়ে হবে না, তাই না? আর যদিও হয় তাহলে মন্দ কি? ভাবি, কি বলছো এসব? সব জেনে শুনে
আরে পাগলি একটা, এটা তো কথার কথা বললাম, দেখতে আসলেই তো আর বিয়ে হবে না। তোর ও তো পছন্দের ব্যাপার আছে। ভাবি তুমি মাকে চিনো না? বড় ভাবির বোনের ছেলে, তারা সব ঠিকঠাক করেই আসবে। এখন তুমি বলো আমি কি করব? আমি তো মাকে বলতে পারবো না যে আমি প্রেগন্যান্ট, তাইলে তো আমাকে জবাই করবে সাথে সাথে। তারপর মিষ্টি মায়ার পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মায়া কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়। কি বলবে বা কি পরামর্শ দিবে কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ চুপ থেকে মিষ্টিকে তুলে বুকের সাথে ঝাপটে ধরে বলল, মিষ্টি, এখন একটাই রাস্তা, সেটা হলো বাচ্চাটাকে এরবশন করতে হবে আর তোকে নতুনভাবে বাঁচতে হবে। এছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। ভাবি ও ভাবি, তুমি এসব কি বলছো? বাচ্চাটা আমাদের ভালোবাসার একমাত্র শেষ স্মৃতি। আমি কি করে সেই স্মৃতিটাকে নষ্ট করে ফেলব? আমি পারবো না। ভাবি আমি পারবো না। আমার শরীরটা শুধু রানার জন্য ভাবি। আমি ওর আমানত। বাচ্চাটা আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। মিষ্টির আবোলতাবোল কথা শুনে মায়া রাগে ফুলতে থাকে। মিষ্টির হাত ধরে দরজাটা খুলে তারপর ছাদে নিয়ে যায়। ছাদে উঠে মায়া মিষ্টির দিকে চোখ লাল করে তাকিয়ে থাকে। মিষ্টি মাথা নিচের দিকে দিয়ে কাঁদছে। মিষ্টি, নিশ্চুপ মিষ্টি, মিষ্টি। আবার ও নিশ্চুপ সে। এবার ভীষণ রেগে গিয়ে মিষ্টির গায়ে হাত দিয়ে বলল, মিষ্টি, আমি তোমাকে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? আমার দিকে তাকাও। না হলে আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারবো না। মিষ্টি মায়ার দিকে তাকায়। মিষ্টি, তুই আর একটুও কাঁদবি না। একটুও না। মিষ্টি এবার আরো জোরে জোরে কাঁদতে থাকে। মায়া এবার মিষ্টির গালে ঠাসস ঠাসস করে দুটো থাপ্পড় মারল। মিষ্টি এবার কান্না থামাল। ভাবি বলে জড়িয়ে ধরল। ভাবি আমি বাঁচতে চাই না, আমাকে একটু বিষ এনে দাও। খেয়ে শান্তির ঘুম ঘুমাই। মিষ্টি, তুই বিষ খাবি? তোর এত মরার শখ? ঠিক আছে, আমি তোর শখ পূরণ করছি বলেই মিষ্টির ওড়না দিয়েই গলায় প্যাচ দিয়ে চেপে ধরল। সাথে সাথেই মিষ্টির দম বন্ধ হওয়ার উপক্রম হলে মায়া প্যাচ খুলে দিল। মিষ্টি জোরে জোরে শ্বাস করছে। মায়া মিষ্টির দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, পানি খেয়ে নে। এবার দেখ মরার যন্ত্রণা কেমন। তুই মরতে চেয়েছিলি না, তাইলে বল, এবার তোকে আর ছাড়ব না, গলাটা চেপে ধরে মেরে ফেলব। শোন, তোর সমস্যা কি বলবি? তুই এতক্ষণ আমাকে যা যা বলছিস সব আমি মুখ বুঝে সহ্য করেছি, ভেবেছিলাম তোকে বুঝালে তুই বুঝবি, কিন্তু না, তোকে বুঝানো আর একটা কচু গাছকে বুঝানো একই কথা। তুই কি বলেছিলি তুই রানার আমানত? আর তোর পেটের অবৈধ সন্তানটা তোর বেঁচে থাকার সম্বল। তাহলে এখন তুই আমাকে বল, অবৈধ সন্তান কি করে তোর বেঁচে থাকার সম্বল হয়? ভাবি, তুই এখন ভাবছিস তোর পেটের সন্তানকে আমি কেন অবৈধ বললাম, তাই না? কারণ এটা তো তোদের দুজনের সম্মতিতেই হয়েছে, তাই তো? তোদের সম্মতিতে হলে ও যে কাজটা তোরা করেছিস সেটা অবৈধই, কারণ বিয়ের আগে কারো সাথে সহবাস করাটাই পাপ কাজ। আর সেই পাপ কাজটাকে তুই বলছিস। আমার ভাবতে ও অবাক লাগছে, তোর মতো একজন শিক্ষিত মেয়ে কি করে এসব উল্টা পাল্টা সিদ্ধান্ত নিতে পারে। উফ, আমার নিজের এখন মরে যেতে ইচ্ছা করছে। মানুষ কেন এত বোকা হয়?
কথাগুলো বলেই উল্টো পাশ করে দাঁড়ালো মায়া। একটু পর মায়ার কাঁধে হাত দিতেই মায়া পিছনে তাকালো। সাথে সাথে মায়াকে জড়িয়ে ধরে বলল, ভাবি আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে। তুমি যা বলবা আমি তাই শুনব। নিচ থেকে চিল্লানির শব্দে দুজনেই ছাদ থেকে নেমে আসলো। নিচে নেমে মায়া তার রুমে ঢুকতে যাবে তখনই শিরিন বেগম বলল, রুমের ভিতরে না গিয়ে রান্নাঘরে ঢোক। নাস্তা বানানো লাগবে, কাজের মহিলা আজকে আসবে না। জি মা। মায়া রান্না ঘরে গিয়ে নাস্তা বানিয়ে অর্কের জন্য নিয়ে গেল। অর্ক ফোনে কথা বলছে। মায়াকে দেখে চমকে উঠলে ফোনটা হাত দিয়ে ফ্লোরে পড়ে যায়। তাড়াতাড়ি মোবাইলটা তুলে টেবিলের উপরে রাখল। কি হলো? ভয় পেয়ে গেলেন যে? ভয়? কিসের ভয়? মনে হলো ভয় পেয়ে গেলেন। কার সাথে কথা বলছিলেন? ওই রুদ্রের সাথে। ওহ, তাহলে রুদ্রের সাথে কথা বললে এত ভয় পাওয়ার কি ছিল? কি যে বলো না। আচ্ছা শোন, সন্ধ্যার পরে তোমাকে নিয়ে বাহিরে যাব। তুমি রেডি হয়ে থেকো। আমি এখন বের হচ্ছি, জরুরি কাজ আছে। ঠিক আছে। নাস্তা করে অর্ক বেরিয়ে গেল। মায়া নাস্তা করে পড়তে বসেছে। তখন অর্কের ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে যার নামে সেভ করা নাম্বারটা ভেসে উঠেছে। মায়া তো পুরাই শকট হয়ে যায়। প্রথমবার রিং বেজে বন্ধ হলে দ্বিতীয়বার রিং বাজতেই মায়া ফোনটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশ দিয়ে বলে উঠল, জান, তাড়াতাড়ি আসো, আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি। আজ দেখা না করলে কালকে 1 মাস দেখা হবে না। আজ থেকে কোচিংও বন্ধ হয়ে যাবে। তাই প্লিজ জান, জলদি এসো। তোমাকে ভীষণ দেখতে ইচ্ছা করছে। কথাটা শুনে মায়া কলটা কেটে দিয়ে থমেরে থমকে বসল। মায়া ভাবছে, কে ছিল সে? অর্কের সাথে কি সম্পর্ক তার? কথাগুলো ভাবতে ভাবতে মিষ্টি এসে মায়ার পাশে বসল। ভাবি। নিশ্চুপ মায়া। ভাবি কল্পনার রাজ্য থেকে বেরিয়ে এসে বলল, হ্যাঁ মিষ্টি বলো। ভাবি কালকে কি এর বসন করতে যাবে? যাব। কখন? কাল সকাল 10টায় যাব। ঠিক আছে। মিষ্টি চলে যেতে নিলে মায়া ডাক দিল, মিষ্টি। জি ভাবি। সরি গো, সকালে তোমার সাথে তুই তুই করে খারাপ বিহেভ করার জন্য। না ভাবি, তুই করে বলায় আমার কাছে ভালোই লাগছে। এখন থেকে তুই করেই বলবে ভাবি। ঠিক আছে। আচ্ছা ভাবি, পরে আবার আসবো। আচ্ছা। মিষ্টি চলে গেলে মায়া ফ্লোরে বসে পড়ল। মাথার ভিতরে ফোনের ওপাশ থেকে আসা মেয়েটির কথাগুলো বারবার কানে বাজতে থাকে। কে সেই মেয়েটি যে অর্ককে জান বলে ডাকল? মায়া প্রচণ্ড রকমের রেগে আছে। বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। রাগে চোখ মুখ লাল হয়ে আছে। ইচ্ছা করছে এখনই অর্কে জিজ্ঞাসা করি, কিন্তু অর্ক কি বলবে মেয়েটাকে? কিন্তু কি করে বলবে সে? মেয়েটা হয়তো তার প্রেমিকা, নয়তো অন্য কিছু। এত কিছু ভেবে লাভ নেই। অর্ক বাসায় ফিরলে সরাসরি জিজ্ঞাসা করতে হবে ফোনের কথা। এমন কি কাজ যে এত সকালবেলা ঘর ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে?
ভাবতে ভাবতে মাথায় প্রচণ্ড পরিমাণে ব্যথা করতে থাকে। ফ্লোর থেকে উঠে সোজা রান্নাঘরে ঢুকল। চুলায় চা বসিয়ে দিয়ে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। চায়ের পানি ফুটে গেছে অনেকক্ষণ, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই মায়ার। রান্নাঘরে মিষ্টি ঢুকে মায়ার কাঁধে হাত রাখতেই ভাবনার দুনিয়া থেকে বেরিয়ে আসে মায়া। ভাবি, তোমার মন কোথায়? পানি যে ফুটে গেছে সেদিকে খেয়াল আছে। ও সরি মিষ্টি, আমি একটু অন্যমনস্ক ছিলাম। ঠিক আছে, পানি ফুটে গেছে সেটা কোনো দোষের না, কিন্তু ভুলবশত যদি এই ফুটন্ত পানি নাড়া লেগে তোমার গায়ে পড়ত তখন কি হতো ভাবতে পারো? কি আর হতো? পুড়ে যেতাম। আর তোমার ভাইয়ের জন্য নতুন একটা ভাবি নিয়ে আসতে। ভাবি, কি বলছো এসব? আমার ভাইয়ের বউ একমাত্র তুমি। অন্য কারো কথা আর কখনো বলবে না। হয়েছে বাবা, আর বলবো না। ভাবি, আমার জন্য এক কাপ চা বানাও। আমি ও চা খাবো তোমার সাথে গল্প করতে করতে। হুম, তুমি রুমে গিয়ে বসো, আমি চা বানিয়ে 5 মিনিটের ভিতরে আসতেছি। আচ্ছা। মিষ্টি রান্নাঘর থেকে বেরিয়ে গেল। মায়া পানি বাড়িয়ে দিয়ে 2 কাপ চা বানালো, কড়া লিকার সাথে দুধ বেশি দিয়ে। মায়া চায়ের মগ হাতে রুমে ঢুকতেই মিষ্টি ওয়াও বলে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। ভাবি, তোমার চায়ের ঘ্রাণে পুরো রুম ভরে গেছে। খুব ভালো লাগছে ঘ্রাণটা। খেতেও না জানি কত টেস্ট লাগবে। হয়েছে আমার মিষ্টি ননদিনী, এবার চাটা খেয়ে নাও। ভাবির হাত থেকে চায়ের মগটা নিয়ে সোফার উপরে বসল। চায়ের কাপে এক চুমুক দিতেই মিষ্টি পুরো স্তব্ধ হয়ে যায়। মগ হাতে নিয়ে মায়ার দিকে তাকিয়ে থাকে। মায়ার চোখ মিষ্টির দিকে পড়লে। মিষ্টি, চা খাচ্ছ না যে? ভাবি, আমি তো তোমার চায়ের রীতিমতো ফ্যান হয়ে গেলাম। তাই? হুম। কাল থেকে তুমি আমাকে চা করে খাওয়াবে, আমি কোনো অজুহাত শুনতে চাই না। ঠিক আছে, খাওয়াবো। চা খাওয়া শেষ করে দুজনে গল্প করতে লাগলো, তখনই রুমে অর্ক আসলো। অর্ককে দেখে মিষ্টি চলে যায়। অর্কের মুখের দিকে তাকায় মায়া। মায়া, এক গ্লাস ঠান্ডা পানি দাও তো, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঠিক আছে। মায়া ডাইনিং রুমে গিয়ে অর্কের জন্য এক গ্লাস পানিতে 4 টুকরা বরফ ঢেলে নিয়ে আসলো। মায়ার হাত দিয়ে গ্লাসটা নিয়ে থ্যাঙ্কস বলে ঢকঢক করে পানি খেয়ে নিল। মায়া, আমি শাওয়ার নিতে যাচ্ছি, টাওয়ালটা দাও তো। মায়া টাওয়ালটা এগিয়ে দিয়ে হঠাৎ তার চোখ পড়ল অর্কের কাঁধের উপরে, দেখল একটা দাগ দেখা যাচ্ছে। ভালো করে খেয়াল করল দাগটা লিপস্টিকের। অর্ক শাওয়ার নিতে গেল। মায়া দরজার সামনে পায়চারি করছে। মায়া ভাবছে অর্কের শার্টের উপরে লিপস্টিকের দাগ আসলো কোথা থেকে। আর বাহির থেকে এসেই সোজা শাওয়ার নিতে গেল। এ বাড়িতে যতদিন আছি তাতে তো কখনো এই সময়ে ওকে শাওয়ার নিতে দেখিনি। তাছাড়া ইদানিং আমার প্রতি যে আকর্ষণ ছিল সেটা দিন দিন কমে এসেছে। অর্ক এখন আমাকে ছুঁয়ে পর্যন্ত দেখে না। হাজারে চিন্তাভাবনা মনে পড়ছে মায়ার। না, এভাবে বসে থাকলে চলবে না। আমার নিজে থেকে তার কাছে ধরা দিতে হবে। বিয়ে যখন হয়েছে, স্বামীকে নিজের করাই স্ত্রীর দায়িত্ব। তাছাড়া সেদিন রাতে তো সে নিজে থেকেই সেধে বলেছিল যে তাকে একটা সন্তান গিফট করতে। অর্ক শাওয়ার নিয়ে বেরিয়ে এসে টাওয়ালটা বেলকুনিতে মেলে দিয়ে আয়নার সামনে দাঁড়ায়।
মায়া অর্কের দিকে তাকিয়ে বলল, শোন, তোমার সাথে আমার কিছু কথা ছিল। মায়ার মুখে তুমি ডাকটা শুনে মুখটা মায়ার দিকে ঘোরায়। মায়া, আমি কি কোনো ভুল শুনছি না তো? আমতা আমতা করে কি ভুল? এই যে তুমি আমাকে অমন মিষ্টি সুরে তুমি করে বলছ। লজ্জায় মাথা নিচু করে রাখল মায়া। লজ্জা শরম রেখে অর্কের দিকে তাকায়। আসলে স্বামী স্ত্রীর ভিতরে আপনি ডাকটা মানায় না, তাই তুমি করে বললাম। হো 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 করে হাসল অর্ক। আসলেই তো। ভালোই হলো, তোমাকে আমার সোসাইটিতে স্বাগতম। ধন্যবাদ। ওসব ধন্যবাদ দিয়ে কোনো লাভ নেই। আমি এখন বাহিরে যাব, ফিরতে রাত হবে, তাই বাহিরে ডিনার করব। তুমি খেয়ে নিও আর আমার জন্য অযথা চিন্তা করবে না। মায়া তো পুরোই বাকরুদ্ধ। মায়া অর্কের মতিগতি কিছুই বুঝতে পারছে না। খুব রাগ হচ্ছে নিজের উপরে। কিছুক্ষণ পর অর্ক রেডি হয়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় মোবাইলটা হাতে নিয়ে করো নাম্বারে কল করে বলল, হ্যাঁ, আমি আসতেছি, 10 মিনিটের ভিতরে তুমি রেডি হয়ে গেইটের সামনে দাঁড়াও। বিকাল হয়ে গেল, মায়া একা একা ছাদে উঠল। তখনই পিছন থেকে কারো আওয়াজ শুনে মুখটা পিছনে ঘুরায়। আসসালামু আলাইকুম। রহমান চাচা যে। কেমন আছেন? গ্রাম থেকে বেরিয়ে কবে আসলেন? যার জন্য গেছিলেন সেই কাজ সম্পন্ন হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। সম্পন্ন শেষ হয়নি, তবে অর্ধেকের বেশি হয়েছে। হুম। কখন এলেন? সকাল 8:45-এর বাসে উঠেছিলাম, 1:20 এসে পৌঁছিয়েছি। এখানে আসতে 2টা বাজছে। তারপর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে নিচ থেকে তোমাকে ছাদে দেখলাম। তাই তোমার সাথে কথা বলতে উপরে চলে আসলাম। মুচকি হসে বলল, ভালোই করেছেন চাচা। মা ছোট হুজুর কোথায়? আর তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন? না চাচা, আমি ঠিক আছি। মারে একটা কথা জিজ্ঞাস করব? যদি তুই কিছু মনে না করিস। কারণ তোকে আমি আমার মেয়ের মতোই জানি। না চাচা, আপনি নির্ভয়ে বলুন। আমি কিছু মনে করব না। ছোট হুজুর কি তোকে বউয়ের মর্যাদা দিয়েছে? তোকে তো পছন্দ করে বিয়ে করেছে, তাই জিজ্ঞাস করলাম। দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে চোখ ভর্তি পানি নিয়ে বলল, চাচা, আমি অর্কের মতিগতি কিছুই বুঝতে পারছি না। সে এখন একরকম কথা বলে আর কিছুক্ষণ পরে আরেক রকম কথা বলে। আচ্ছা চাচা, অর্কের কি কোনো মানসিক সমস্যা আছে? মানসিক সমস্যা আছে কিনা বলতে পারবো না, তবে অর্ক মাঝে মাঝে এমন বিহেভ করে দেখলে স্বাভাবিক বলে মনে হয় না। কিন্তু মা, তুই এসব নিয়ে চিন্তা করিস না। ছোট হুজুরের মনটা খুব ভালো। আরেকটা কথা মা, ছোট হুজুরের যে মেয়েদের প্রতি আসক্তি ছিল সেটা তো এখন আর নেই, তাই তো? মেয়েদের প্রতি আসক্তি মানে? ছোট হুজুর মেয়েদের প্রতি খুব ফুরবল। তার অনেক বান্ধবী ছিল। তোর আগে অন্য একটা মেয়েকে বিয়ে করার কথা বলেছিল বাসায়, কিন্তু পরে কেন জানি হুট করে তোকে বিয়ে করে ফেলে। আর এটা নিয়ে আমার অনেক সংশয় আছে। রহমান চাচার কথায় মায়া পুরোই হতভম্ব হয়ে গেছে। হ্যাঁ চাচা দিয়েছে, হয়তো এখন আর নেই। মিথ্যে বলল। তাহলে যাক, তুই পারবি ছোট হুজুরের সব বাজে জিনিস ধ্বংস করে দিতে। তোর মতো মেয়েই ছোট হুজুরের জীবনে দরকার। আচ্ছা চাচা, আমি রুমে যাচ্ছি, সন্ধ্যা হয়ে এসেছে। রাত 10টায় অর্ক বাসায় আসল। মায়া বিছানা গুছগাছ করছে।
মায়া শার্ট আর প্লাজো পরেছে। অর্ক পিছন থেকে এসে মায়াকে জড়িয়ে ধরে। মুখটা ফিরে অর্কের দিকে তাকায়। মায়া, তোমাকে তো দারুণ লাগছে। আচ্ছা, আমি বিছানা গুছাবো। আরে দাঁড়াও, আমি মাত্র আসলাম আর এখনই তোমার কাজ শুরু হয়ে গেল। আগে করনি কেন? আমি এখন তোমাকে ছাড়ব না। মায়া হাত ছাড়িয়ে চলে যেতে নিলে অর্ক হাত ধরে নিয়ে মায়ার। তারপর মায়ার ঘাড় থেকে চুল সরিয়ে ঘাড়ে আলতো আলতো করে চুমু দেয়। মায়া চুমুর স্পর্শে কেঁপে ওঠে। তারপর মায়াকে কোলে করে বিছানার উপরে শুয়ে দিল। অর্ক, কি করছো? ছাড়, আমি বিছানার গুছাবো। না, এখন ছাড়ব না। প্লিজ ছাড়, আজকে ভালো লাগছে না। একদম কোনো কথা বলবা না। আজকে আমার তোমাকে লাগবে। অর্ক, প্লিজ আজ না, কালকে প্লিজ। ন্যাকামি বন্ধ করো। কাছে আসো, আমার তোমাকে ছাড়া ভালো লাগছে না। মায়া আর কোনো কথা বলছে না। জানে কোনো কিছু বলেও লাভ নেই। তারপর শুরু হয়ে গেল অর্কের শারীরিক চাহিদা মেটানো। মায়ার দুহাত নিজের দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরে রেখেছে সে। সারারাত ভর দৈহিক চাহিদার খোরাক মেটাতে ব্যস্ত হয়ে যায় স্বামী নামের মানুষরূপী জানোয়ার। মায়া তো আজ নিজে থেকেই নিজেকে অর্কের কাছে সমর্পণ করতে চেয়েছিল, কিন্তু সবকিছু এক নিমিষেই নষ্ট করে দিল অর্ক। অর্ক মায়ার শরীরের মাঝে ডুব দিল। যেন পুরো নেশার ঘোরে রয়েছে সে। আর কষ্টে দুচোখ বেয়ে পানি পড়ছে মায়ার। সকালবেলা পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভাঙল অর্কের। দেখল গায়ের উপরে পাতলা কাঁথা জড়ানো। শরীরে কোনো কাপড় ছিল না। তারপর মায়ার দিকে তাকায়। মায়া অন্যপাশ করে শুয়ে আছে। হঠাৎ তার মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করতে থাকে। শোয়া ছেড়ে উঠে বসল। তারপর ঝিম মেরে কিছুক্ষণ চুপ করে বসে থাকল। আড়মোড়া দিয়ে মায়া উঠে অর্কের দিকে তাকায়। আমার চোখ তার চোখের উপরে পড়তেই সে চোখ নামিয়ে নিল। অর্ক নিজে থেকেই মায়াকে জিজ্ঞেস করলাম, মায়া? খুব করুণ সুরে মায়া ধীর গলায় বলল, আপনার কি এখন আবার লাগবে? তাহলে 5 মিনিট ওয়েট করেন, আমি ওয়াশরুমে যাব আর আসব। তারপর যত ইচ্ছা তত থাকবেন। আমি কোনো বাধা দিব না। ভ্রু কুঁচকে মায়ার দিকে তাকায়। আমার আরও লাগবে মানে কি মায়া? কথাটা বুঝলাম না। তাছাড়া আমার শরীরে কোনো কাপড় নেই কেন? চোখ দুটো মুছতে মুছতে। অর্ক, তোমার গায়ে কাপড় নেই কেন সেটার উত্তর আমার কাছে জানতে চাচ্ছ কেন? কালকে রাতের কথা কি ভুলে গেছ? এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলে? মায়া ঢোক গিলতে গিলতে বললাম, কালকে রাতে কি হয়েছিল? আমার তো কিছু মনে নেই। অর্ক, কাল রাতের কথাগুলো সব ভুলে গেছ? মায়া মায়া সত্যি বলছি, আমার না কিছু মনে নেই। তুমি বলো না কি হয়েছিল? অর্ক, কাল রাতে তুমি আমার সাথে জোর করে ফিজিক্যালি অ্যাটাচ হয়েছিলে। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তুমি আমাকে, বলেই হু 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 করে কেঁদে উঠল মায়া। অর্ক তো পুরোই শকট হয়ে যায়। তার মানে গতকাল রাতে আমি মায়াকে জোর করে রেপ করেছি? হয় আল্লাহ, কি করলাম আমি? অর্ক খাটের নিচ থেকে পড়ে থাকা শার্ট প্যান্ট তুলে নিয়ে পড়ল।
তারপর আলমারি খুলে লুঙ্গি আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে ঢুকল। শাওয়ার নিয়ে বেরিয়ে এসে কাপড় চোপড় ছাদে মেলে দিয়ে নিচে নামল। রুমে এসে দেখলাম মায়া বিছানার উপরে বসে আছে। আস্তে আস্তে মায়ার দিকে এগিয়ে গেলাম। মায়া। নিশ্চুপ মায়া। মায়া, আই অ্যাম সরি। রিয়েলি সরি। আসলে গতকালকে সব বন্ধুরা মিলে জোর করে ড্রিঙ্কস করিয়েছিল। তাই হয়তো নেশার ঘোরে তোমাকে। ছি, ভাবতে ও আমার লজ্জা লাগছে। নিজের বউকে নিজেই জোর করে। মায়ার কাছে এগিয়ে গেলাম ভয়ে ভয়ে। তারপর বিছনার উপরে বসলাম। মায়ার গায়ে হাত দিতেই চিৎকার দিয়ে উঠল মায়া। ডোন্ট টাচ মি। মায়া, ভুল হয়েছে আমার। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আপনার তো ক্ষমা চাওয়ার কিছু নেই। আপনি হলে বড়লোক বাপের সন্তান। যেমন ইচ্ছা তেমন করবেন। তাতে কার বাপের কি? মন চাইলে জোর করে বিছানায় শোয়াবেন, আবার মন না চাইলে লাথি মেরে বের করে দিবেন। আর এটাই তো আপনাদের মতো বড়লোকদের কারসাজি। এটা তো পুরাতন রীতি। সরি মায়া। প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। তোমাকে আমি বলেছিলাম না বন্ধুদের সাথে আড্ডা না দিতে। নেশা না করতে, কিন্তু তবুও তুমি আমার কোনো কথাই শোননি। তাহলে তোমাকে কোনো দিক থেকে ক্ষমা করব বলতে পারো? ক্ষমা করা মহৎ গুণ, কিন্তু বারবার একই ভুল করবে আর বারবার ক্ষমা করে দিব। এটা তো হতে পারে না। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলাম। অর্ক। মায়া কথাগুলো বলছে আর কাঁদছে। কাঁদা ছাড়া আর কোনো উপায় নেই তার। তার জীবনটাই এমন। আজ বাদে কালকে মায়ার পরীক্ষা শুরু। অথচ তেমন কোনো প্রস্তুতি নেই তার। পড়াশোনা তার স্বপ্ন। কিন্তু বই ধরার মতো কোনো সময় পাচ্ছে না সে। মায়া অর্কের দিকে তাকিয়ে বলল, তুমি এখান থেকে চলে যাও। তোমাকে দেখলে ও আমার শরীরের ভিতরে রাগ উঠে। আমি মায়ার কথা শুনে সাথে সাথে বেরিয়ে গেলাম। অর্ক চলে গেলে মায়া ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে বেরিয়ে আসল। চুলগুলো মুছে রান্নাঘরে ঢুকল। মায়া, এত বেলা করে কোনো ভদ্রলোকের বাড়ির বউয়েরা ঘুরিমায় না। তাছাড়া তুই কোনো বড়লোক বাড়ির মেয়ে যে এত বেলা করে ঘুমাস? শিরিন বেগম। আসসালামু আলাইকুম মা। আসলে মা, আমার শরীরটা ভালো ছিল না, তাই উঠতে লেট হয়ে গেল। দুঃখিত মা। আর কখনো এমনটা হবে না। ঠিক আছে। এখন জলদি নাস্তা তৈরি করো। সবার খিদে পেয়েছে। জি মা। আরেকটা কথা, কালকে বিকালে বা সন্ধ্যার পরে মিষ্টিকে দেখতে আসবে। তাই আগেই তোকে বলে রাখলাম, সব গুছগাছ করে রাখিস কালকে, যাতে কোনো কিছুর প্রয়োজন না পড়ে। ঠিক আছে মা। মা চলে গেলে আমি নাস্তা বানিয়ে টেবিলে রেখে মাকে বলে আসলাম। অর্কের জন্য নাস্তা নিয়ে রুমে ঢুকলাম। রুমে ঢুকতেই অর্ক মায়ার দিকে তাকায়। আমি অর্কের টেবিলের উপরে নাস্তা ট্রেটা রেখে চলে যেতে নিলে অর্ক হাতটা টেনে ধরল। মায়া, কোথায় যাচ্ছ? হাত ছাড়ুন। এখন আবার আপনি বলছো কেন? জানি না কেন। হাত ছাড়। না, ছাড়ব না।
তুরিমি এখানে বসো, আমি নাস্তা খাইয়ে দিচ্ছি। না, তার কোনো দরকার নেই। তুমি খেয়ে নাও। তোমাকে বসতে বলছি। দেখো, বেশি জোরাজুরি আমার একদম পছন্দ না। নাস্তা করে পড়তে বসো। আমি নাস্তা খেয়ে এসেছি। মায়া। অর্ক মায়ার হাত ছেড়ে দিয়ে নাস্তা ট্রেটা ঠেলে দিয়ে বলল, এসব নিয়ে যাও, আমি খাবো না। আমার পেট ভরা। পেট ভরা মানে? মায়া। এই সকালবেলা তোমাকে কে খাওয়ালো? তোমার জান বুঝি? জান মানে? জান চিনো না? কালকে যে তোমাকে কল করেছিল। কখন? সকালে। সকালে তো তুহিন কল করেছিল। ভালোই বানিয়ে বানিয়ে মিথ্যে বলতে পারো। তাহলে তোমার শার্টে লিপস্টিকের দাগ এলো কোথা থেকে? লিপস্টিকের দাগ? কি বলো? এগুলো আবার আসবে কি করে? আমারও তো একই প্রশ্ন। তুমি সত্যি করে বলতো, তোমার জীবনে আমি ছাড়া অন্য কোনো মেয়ে আছে? কি নাই? অর্ক এবার চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। তারপর মায়াকে ধরে বলল, মায়া, আমি তোমাকে ছুঁয়ে বলছি, তুমি ছাড়া আমার লাইফে অন্য কোনো মেয়ে নেই। আমি আসার আগে ছিল? মায়ার কথা শুনে অর্কের চোখ কপালে উঠল। আমতা আমতা করে বলল, হঠাৎ এই প্রশ্ন? আগে উত্তর দাও। আমার আগে অন্য কোনো মেয়ে ছিল? নিশ্চুপ অর্ক। এভাবে চুপ থাকাটা সমাধান না। আগে বলো, হ্যাঁ অথবা না। হ্যাঁ ছিল। কিন্তু সেটা তুমি আসার আগে। তাকে ছাড়লে কেন? অর্ক গিয়ে জানালার গ্রিল ধরে দাঁড়ায়। মায়া এসব কথা না শুনলে কি নয়? অতীত জেনে কি করবে? না, অতীত জানাটা খুব জরুরি। বর্তমান নিয়ে সুখে থাকতে গেলে অতীত জানাটা খুব বেশি প্রয়োজন আমি মনে করি। প্লিজ, সত্যিটা জানতে চাচ্ছি। মায়া, তোমাকে বিয়ে করার আগে রিয়ার সাথে আমার রিলেশন ছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু তোমার সাথে চ্যালেঞ্জ নেয়ার কারণে রিয়াকে ছেড়ে দিয়ে তোমাকে বিয়ে করি। পরে জানতে পারি রিয়ার সাথে বেশ কিছু ছেলের রিলেশন ছিল। এমনকি বেড শেয়ার পর্যন্ত হয়েছিল রিয়ার সেই সবগুলো রিলেশনে। তাই আল্লাহর কাছে দোয়া করেছি, তিনি যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। কারণ রিয়ার সাথে বিয়ে হলে লাইফটা তেজপাতা হয়ে যেত। আল্লাহ তাই তো তোমার সাথে আমাকে মিলিয়ে দিয়েছে। খুব ভালো। কিন্তু আমার সাথে বিয়ে হওয়ায় তোমার লাইফটা কল্লা ভাজা হয়ে যাবে। মায়া। বলো। মায়া, তুমি না অনেক ভালো। অর্ক। বেশি ভালো বলতে নেই। যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু মাই ডিয়ার হব্বি, আমার সন্দেহের তীর এখনো আছে তোমার উপরে। কারণ লিপস্টিকের দাগের ব্যাপারটা আর কলে জান বলার বিষয়টা এখনো পুরোপুরি ক্লিয়ার হতে পারেনি। সো বি কেয়ারফুল। এখন নাস্তাটা করে পড়তে বসো। পরশু পরীক্ষা। না হলে ফেল করবে বলে দিলাম। আর স্যারের সাথে চ্যালেঞ্জ ও হেরে যাবে। মায়া চেয়ার টেনে বসল। অর্ক নাস্তা করে বই বের করে পড়লে থাকে। শিরিন বেগম রুমে এসে দুপুরের রান্নার বন্দোবস্ত করতে বলল। মায়া বসা ছেড়ে উঠে তার সাথে চলে গেল। প্রায় ঘণ্টা খানেক পরে রুমে এসে দেখলাম ও এখনো পড়তেছে।
কেন জানি রুমের ভিতরে ঢুকতে কষ্ট লাগছে। ভালো লাগছে না কোনো কিছু। অর্কের পাশে গিয়ে দাঁড়ালাম। মায়া, আমি না এই অঙ্কটা পারছি না। তুমি একটু বুঝিয়ে দিবে? ঠিক আছে, বুঝিয়ে দিব। কিন্তু এখন না, রাতে। আমি রান্না করব এখন। সব গুছগাছ করে দেখতে এলাম তুমি কি করো। আচ্ছা, বলবা না সেদিন তোমার নাম্বারে কে কল দিয়েছিল? সেদিন আবার কে কল দিবে? আবার ও সেই কল। আচ্ছা দাঁড়াও। টেবিলের উপর থেকে মোবাইলটা বের করে তারপর লক খুলে আমার সামনে এগিয়ে দিয়ে বলল, এই নাও। এখন তুমি ভালো করে নাম্বারগুলো চেক করো। আর কোনো নাম্বার দিয়ে কল আসছিল সেটা বের করো। আমি এখনই সেই নাম্বারে কল দিয়ে জিজ্ঞাসা করব কে সে। মোবাইলটা হাতে নিয়ে চেক করতেছি তখনই মোহনা রুমে আসলো। মোহনা, কিছু লাগবে? অর্ক, ভাইয়া, আমার কিছু দরকারি জিনিস কেনার ছিল। এখন বলছিলাম কি তোমার কি সময় হবে? বিকালে একটু বের হতে চেয়েছিলাম। মোহনা, বিকালে? কিন্তু অর্ক, খুব দরকারি ভাইয়া। না করো না প্লিজ। আচ্ছা, যাব। তবে বেশিক্ষণ থাকতে পারবো না। পরশু আমার পরীক্ষা। আচ্ছা ভাইয়া। নাম্বারটা তো খুঁজে পাচ্ছি না, সেদিন যে নাম্বার দিয়ে কল এসেছিল। ভালো করে খোঁজ করো। ভালো করেই তো দেখছি কিন্তু পাচ্ছি না। মোহনা রুম থেকে বেরিয়ে গিয়ে হাসতে হাসতে নিজের রুমে ঢুকল। তারপর বলল, বাহ, জিলাপির প্যাচ লেগে গেছে। তোমার ফোন তুমিই রাখো, আমি নাম্বারটা পাচ্ছি না। আচ্ছা দাও। আমার মনে হয় তুমি স্বপ্নে দেখছিলা। ভালো হয়েছে। আমি তোমার সাথে তর্কে যেতে চাচ্ছি না। তুমি পড়তে থাকো, আমি আসতেছি। আমার মাথার ভিতরে একটাই ভাবনা এখন, মিষ্টিকে কালকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে আর বাচ্চাটা এরবোশন করাতে হবে। যত তাড়াতাড়ি করাতে পারবো ততই মঙ্গল। এদিকে মিষ্টি হঠাৎ করেই ভীষণ অসুস্থ হয়ে পড়ে। বারবার বমি করতে থাকে। মিষ্টির রুমে ঢুকতেই দৌড়ে গিয়ে ওকে ধরলাম। তারপর হাত ধরে টেনে বিছানোর উপরে শুইয়ে দিলাম। জগ থেকে পানি ঢেলে দিয়ে মিষ্টিকে খাইয়ে দিয়ে মুখটা মুছে তারপর নিজের পায়ের উপরে মাথাটা রাখলাম। চুলগুলো আলতো করে টেনে দিচ্ছি যাতে ক্লান্তি দূর হয়। মিষ্টি শরীরের অবস্থা কি এখন? খুব খারাপ লাগছে। ভাবি, খুব খারাপ লাগছে শরীরটা। বমি করার সময় কলিজা ধরে যাচ্ছে। মাথাটা ঘুরতে থাকে মাঝে মাঝে। একটু সহ্য কর বোন। কালকে ডক্টরের কাছে নিয়ে যাব সকালে। সব ঠিকঠাক করেই এরবোশনের ব্যবস্থা করব। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। ভাবি, তুমি আছো বলেই আমি সাহস পাচ্ছি। না হলে কবেই এই দুনিয়া ছেড়ে। চুপ, একদম চুপ। এই কথা আবার ও যদি মুখে আনিস তাহলে থাপ্পড় মেরে তোর দাঁত সব ফেলে দিব। কিন্তু কালকে তো তোকে দেখতে আসবে। এখন ভাবতেছি কি বলে তোকে নিয়ে বের হব। ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি সবকিছু সামলে নিব। যাই হোক শোন, ভাবির ভালোবাসার রূপ দেখেছিস কিন্তু রাগী লোক কখনো দেখিসনি। তাই যা করবি বুঝে শুনে করবি বলেই দুজনে হাসতে লাগল। মিষ্টি ভাবিকে জড়িয়ে ধরল। ভালোবাসি ভাবি। অনেক ভালোবাসি। বড় ভাবি দরজার পাশ দিয়ে ভাবি ননদের ভালোবাসা দেখে মুখ বাঁকা করে দরজার সামনে থেকে চলে গেল। মিষ্টি আবারও বমি করতে থাকে। তখনই মিষ্টির মা রুমে আসল। মেয়ের এমন অবস্থা দেখে ঘবরে যায় সে। শিরিন বেগমকে দেখে চমকে উঠলাম আমি। মা, আপনি? সর সামনে থেকে। মিষ্টির কি হয়েছে? তেমন কিছু না।
দেখ, মিথ্যে বলিস না। আমি সেদিন ও দেখেছি মিষ্টি বমি করছে, কিন্তু তখন বিষয়টা গুরুত্ব দেইনি। কিন্তু আজ আবার ও বমি করেছে, তাই কারণটা জানা খুব জরুরি। আসলে মা, আপনাকে কি করে কথাটা বলি? কথাটা খুব গোপনীয়, কাউকে কিছু বলা যাবে না। শিরিন বেগমের চোখে বিস্ময়। কি কথা? ঠিক আছে বল। কাউকে বলবো না। মায়ার মুখে গম্ভীরতা। মা, মিষ্টি প্রেগন্যান্ট। কালকে মিষ্টিকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। খুব শীঘ্রই অ্যাবর্শন করাতে হবে। কি বলছিস এসব? মিষ্টি প্রেগন্যান্ট? এটা কি করে সম্ভব হলো? মিষ্টি, আমি এসব কি শুনছি? কথাগুলো কি সত্যি? মা, এখন এসব নিয়ে চিল্লাচিল্লি করে লোক জড়ো করে কোনো লাভ নেই। কি করে এই সমস্যার সমাধান করা যাবে সেটা ভাবতে হবে। কিন্তু কালকে তো মিষ্টিকে দেখতে আসবে। এখন কি করব? মা, আপনি যেভাবেই হোক কালকের দিনটা পাল্টে দিয়ে অন্য কোনো দিন ঠিক করেন। না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। শিরিন বেগম মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমার তো কথাটা ভাবলেই লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। আমার মেয়ে প্রেগন্যান্ট? মায়া, তাহলে তো বিয়েটা দিল অন্যায় করা হবে তাদের সাথে। জেনে শুনে তাদের সাথে প্রতারণা করব? তার থেকে এক কাজ করলে কেমন হয়? কি কাজ মা? যে এসবের জন্য দায়ী তার সাথে মিষ্টির বিয়ে দিল, এই তো সব সমস্যার সমাধান হয়। মা, যদি এমনটা করা যেত তাহলে আমি জানার সাথে সাথেই বিয়েটা করিয়ে দিতাম। কিন্তু মা, যার সন্তান সে তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আর রেখে গেছে মিষ্টির জন্য ঝামেলা। আমার মাথায় কোনো কাজ করছে না। তোর বোন, এখন তুই যেভাবে ভালো হয় তাই কর। আমি দেখছি বিয়েটাকে কি করে আটকানো যায়। মা, আপনি শুধু যে কোনো কারণ দেখিয়ে সাময়িকের জন্য বিয়েটাকে আটকে দিন, বাকিটা আমি দেখছি। ঠিক আছে। শিরিন বেগম চলে গেলে আমি মিষ্টিকে ধরে রুমে নিয়ে আসলাম। তারপর খাটের উপরে শুইয়ে দিয়ে রুমে গেলাম। তুমি রেস্ট করো, আমি পড়ে আসছি। রাত 10টার দিকে শিরিন বেগম এসে আমাকে ডাক দিল। মায়া। জি মা, আসছি। শোন, আমি বিয়েটা 1 মাসের জন্য পিছিয়ে নিয়েছি। তাদের বলেছি পরশু অর্কের ফাইনাল পরীক্ষা শুরু, তাই এখন বিয়ের কোনো ঝামেলা করতে চাই না। ছেলেটা এমনিতেই পড়াশোনা করে না, তার উপরে বোনের বিয়ে হলে মোটেও পড়বে না। তারপর তারা মেনে নিয়েছে, তাই বিয়েটা পরীক্ষা শেষ হলেই করাবে। আলহামদুলিল্লাহ মা। শুনে খুশি হলাম। শোন, সব দায়িত্ব কিন্তু তোর উপরে, তাই সাবধানে যা করার করিস, আর কিছুর দরকার হলে সাথে সাথে আমাকে জানাস। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না। পরের দিন সকাল 9:45টার দিকে মিষ্টিকে সাথে নিয়ে হসপিটালে গেলাম। ডক্টরের জন্য চেম্বারের সামনে অপেক্ষা করছি। ডক্টর এখনো আসেনি। প্রতিদিন 9:30-এর ভিতরে এসে রোগী দেখা শুরু করে, কিন্তু আজ এখনো আসেনি। তাই অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। ঘড়ির দিকে তাকালাম। 10টা 10 বাজে, ডক্টর সাহেব এখনো আসেনি। হঠাৎ করে দেখলাম গাড়ি থেকে নেমে হসপিটালের চেম্বারের দিকে আসছে। দেখে তো অবাক হলাম, সে আমার চাচাতো ভাই ইমরান। দূর থেকে দেখেই চিনতে পারলাম ইমরান ভাইকে। তখনও বুঝতে পারিনি যে ইমরান ভাই এই হসপিটালের গাইনি বিভাগের ডক্টর। আমাকে দেখে বলল, কি রে মায়া, কেমন আছিস? আর তুই এখানে কি করিস?
তোকে কত বছর পরে দেখলাম। সেই 2 বছর আগে দেখেছিলাম। বেশ বড় হয়ে গেছিস। আর সুন্দরীও হয়ে গেছিস। ভাইয়া, তুমি কি এখন এই হসপিটালে পোস্টিং এ আছো? মা বলেছিল যে তুমি ডাক্তার হয়েছ, কিন্তু তোমার সাথে যে এভাবে দেখা হবে বুঝতে পারিনি। হুম। 2 মাস হলো আমাকে এখানে বদলি করা হয়েছে। ওহ। মায়া, তোর সাথে কে? ওর নাম মিষ্টি। আমার একমাত্র ছোট্ট ননদ। ওহ আচ্ছা। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, একটু সমস্যা হয়েছে তাই এখানে আসা। আচ্ছা, তুই ভিতরে এসে রেস্ট নিয়ে তারপর আমাকে বল কি হয়েছে। কোনো তাড়াহুড়ার দরকার নেই। আমি তো আছি। আচ্ছা। মিষ্টিকে সাথে নিয়ে চেম্বারে বসে আছি। ইমরান ভাই ভিতরের রুমে ঢুকেছে। মিনিট 10 পরে বাহিরে এসে বলল, মায়া, ভিতরে আয়। ভিতরে গিয়ে ইমরান ভাইয়ের মুখোমুখি বসে আছি আমরা। হ্যাঁ মায়া, বল, কি সমস্যা? আসলে ব্যাপারটা ভীষণ সিরিয়াস এবং গোপনীয়। কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আরে পাগলি, আমার কাছে বলতে লজ্জা লাগছে তোর? বলে ফেল। তাছাড়া এখন আমি ডক্টর আর তুই পেশেন্টের সাথে আছিস। আসলে ভাইয়া, আমার ননদ প্রেগন্যান্ট। ওহ আচ্ছা, তাহলে তো খুশির খবর। তা ওভাবে মুখটা কালো করে কথাগুলো বলছিস কেন? তোর কালো মুখ দেখতে ভালো লাগে না। বাচ্চাটা এরবোশন করাতে হবে। কি বলিস তুই? এরবোশন কেন? তাছাড়া পেশেন্টের বয়স তো দেখছি কম, তাই এরবোশন করলে অনেকটা ঝুঁকি হতে পারে। পরের বার বাচ্চা কনসেপ্ট করতে সময় লাগতে পারে, আবার কনসেপ্ট নাও হতে পারে। মায়া, তুই কি এসব জানিস না? আর বাচ্চাটার বাবা যদি রাজি না হয় বাচ্চা নিতে, তাহলে আমার কাছে নিয়ে আয়, আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিব। মায়ার মাথা দিয়ে ঘাম ঝরছে। ইমরান ভাইকে কিছুতেই বুঝাতে পারছি না। অস্থির লাগছে এখন। ভাইয়া, তুমি যেভাবে ভাবছ তেমন কিছু না। একটু অন্য রকম মামলা। কিছুক্ষণ নীরব থেকে তারপর প্রেসক্রিপশনটা আমার হাতে দিল ও। মায়া, আমি বুঝতে পারছি ব্যাপারটা। আল্ট্রাসোন আর ইউরিন টেস্টটা করে রিপোর্ট নিয়া বিকালে আয়, তারপর দেখছি কি করা যায়। মিষ্টিকে নিয়ে চলে গেলাম ল্যাবে। সেখানে টেস্ট করিয়ে রেস্টুরেন্টে ঢুকলাম লাঞ্চ করার জন্য। ভাত, মাছ, সবজি আর কয়েক রকম ভর্তা দিয়ে লাঞ্চ করলাম আমরা। বিকাল 4টায় রিপোর্ট দিবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা 30 বাজে। মিষ্টি, চলো এবার নদীর পাড়ে গিয়ে বসে থাকি। এখনো 1.5 ঘন্টা আছে। বাসায় যাব না, কারণ এখন যদি বাসায় যাই তাহলে বের হতে পারবো না। হুম, চলো ভাবি। দুজনে নদীর পাড়ে বসে আছি। বেশ বাতাস নদীর পাড়ে। বসে বসে দুজনে গল্প করছি। তারপর বাদাম কিনে খেলাম। মিষ্টির দিকে তাকিয়ে বললাম, একদম মন খারাপ করবে না।
মানুষের জীবনে অনেক কিছুই ঘটে, তাই সবকিছু মনে রাখা ঠিক না। ভাবি। 3:50 নদীর পার থেকে দুজনে রিপোর্ট আনার জন্য রওনা দিল। বসে থাকলাম প্রায় 30 মিনিট। তারপর রিপোর্ট হাতে নিয়ে রওনা দিলাম ইমরান ভাইয়ের পার্সোনাল চেম্বারে উদ্দেশ্যে। 20 মিনিটের ভিতরে চেম্বারে পৌঁছালাম। ভাইয়াও চলে এসেছে। আরে মায়া, তুই না পারিস ও বটে, তোর নাম্বারটা যদি দিয়ে যেতিস তাহলে তোকে কল করতে পারতাম। যাই হোক, নাম্বারটা দে। নাম্বারটা দিয়ে ভিতরে বসলাম। রিপোর্ট দেখে বলল প্রায় 10 সপ্তাহ চলছে। যাই হোক, কালকে সকাল 10টায় এডমিশন করাবো আমার চেম্বারে। তাইলে আর কোনো সমস্যা হবে না। কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো রাতে আর সকালে খাবে। আর ইনজেকশন ও লিখে দিচ্ছি, ওগুলো সব কিনে রাখবি। ভাইয়া, কালকে তো আমার পরীক্ষা শুরু। যদি পরশু করতেন তাহলে ভালো হতো। ঠিক আছে মায়া, তুই যখন বলছিস তাহলে পরশু করাবো। ঠিক আছে। ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে সিএনজি ভাড়া করে বসলাম। এদিকে মিষ্টি কাঁদছে। মিষ্টি, এবার কিন্তু রাগ উঠবে আমার। একদম কাঁদবে না, চলবে।